আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। সুস্থ বাংলাদেশ গড়তে চাই সুস্থ মানুষ, বললেন প্রধানমন্ত্রী। করোনার টিকা নিয়ে যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ। ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইন দাবি মির্জা ফখরুলের। মানুষের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, বললেন হাসান মাহমুদ। হাটহাজারীর সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট। আটকের পর কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে অভয় আশ্রমে চলছে মাছ শিকার। বরাদ্দের চাল না পাবার অভিযোগ। ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ প্রয়োজন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। করোনার টিকা নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবাকে মুজিব বর্ষে প্রান্তিক পর্যায়ে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের ২০ জেলার ৭০ উপজেলায় চালু হলো কমিউনিটি ভিশন সেন্টার। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী গণভবন থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কয়েকটি সেন্টারের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করছি। দিক নির্দেশনামূলক বক্তব্যে বিএনপি জামাত জোট সরকারের আমলে চিকিৎসা সেবার বেহাল দশার কথা তুলে ধরেন তিনি। প্রথম ৫ বছর যখন ক্ষমতায় ছিলাম, ৯৬ থেকে ২০০১ কমিউনিটি ক্লিনিক আমরা প্রতিষ্ঠা করি। মানুষ বিনা পয়সায় সেবা পাওয়া শুরু করে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া শুরু করেছিলাম। কিন্তু স্বাভাবিক, ২০০১-এ বিএনপি জামাত জোট যখন ক্ষমতা আসে এটা বন্ধ করে দিল। মানুষের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সব বন্ধ হলো। বরং কমিউনিটি ক্লিনিকের বিল্ডিংগুলিতে সেখানে হয় গরু ছাগল অথবা চোরের আড্ডা এইসব হতো। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে সুস্থ জাতি গঠনের উপর জোর দেন সরকার প্রধান। আমরা চেষ্টা করি আমাদের দেশ এগিয়ে যাবে এবং মানুষ সেবা পাবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। কারণ বাংলাদেশকে যদি আমরা সুস্থভাবে গড়তে চাই তাহলে আমার সুস্থ মানুষও দরকার। আমরা ভিটামিন এ খাওয়ার ব্যবস্থা করেছি, আমরা কৃমির ওষুধ দিচ্ছি, আমরা বিভিন্ন টিকাগুলি দেওয়া হচ্ছে যাতে এই সমস্ত বিভিন্ন রোগের থেকে, যেমন ডিপিটি সহ অন্যান্য টিকা, যক্ষ্মা টিকা সবই দেওয়া হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে মানুষের প্রতিটি ক্ষেত্রে যাতে মানুষ সুস্থ থাকতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। করোনা দেশের যথেষ্ট ক্ষতি করেছে উল্লেখ করে ভ্যাকসিন ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস ইতিমধ্যে আমাদের দেশে যথেষ্ট ক্ষতি করেছে এবং তারপরেও আমরা চেষ্টা করছি শুরু থেকে। সেখানে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরে থাকা, এই নিয়মগুলি মানতে হবে। যদিও আমরা টিকা দেওয়া শুরু করেছি, টিকাদান কর্মসূচি অব্যাহত আছে, তবে টিকা দেওয়ার সময় আমি একটা কথা বলবো, প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে, তখন আসবেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবেন না, এ পর্যন্ত হয়নি। এর জন্য না হয় সে ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগামী ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধের ধোয়া মোছা ও রং তুলির কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি ও ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ মাসের যে কোনো দিন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।
আমরা সকল নিরাপত্তা থেকে শুরু করে ঢাকা এবং ঢাকার বাইরে যে সমস্ত স্থানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যারা দেশের বাইরে থেকে আসবেন তাদের সকল নিরাপত্তা এবং আনুষঙ্গিক যা কার্যক্রম আছে আমরা সমাপ্তের জন্য সকল কার্যক্রম সমাপ্তের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন তৈরি করছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর বিএনপি। অপব্যবহারের উদাহরণ তুলে ধরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপি মহাসচিব। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো বহু আইন তৈরি করছে। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করতে হবে অবিলম্বে। সকল এই আইনে গ্রেফতারকৃত সকল মানুষকে মুক্তি দিতে হবে। অন্যদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান। ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে উদ্ধার করা, তাদের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে আমাদের আন্দোলন। স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে সুবর্ণ জয়ন্তীতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিভিন্ন স্তরের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব অপপ্রচার রোধ করতে সবাইকে সচেতন ও সোচ্চার হবার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এই আহ্বান জানান। দেশের মানুষের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব জানিয়ে তিনি বলেন, সকলের সুরক্ষার জন্য এই আইন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নানা অভিযোগ সরকারের বিরুদ্ধে উপস্থাপন করেছে, ইসরায়েল নিয়েও কথা বলেছে। ইসরায়েলের প্রীতি হচ্ছে বিএনপির, ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। দেশের যখন এত উন্নয়ন এবং আজকে দেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। একটি কথা কি তারা বলেছেন, দেশ যে আজকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, এজন্য কি একটি অভিনন্দন তারা দিয়েছেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ব্যর্থতার দায় অন্যের উপর চাপাতে বিএনপি সিদ্ধহস্ত, তাই তারা আন্দোলনে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ হিসেবে জনগণ ও পুলিশকে দাঁড় করিয়েছে। সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির অপরাজনীতিতে জনগণের আস্থা নেই, তাই বিএনপিকে অপপ্রচার আর অপরাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। নিজেদের ব্যর্থতার দায় অন্যের উপর চাপাতে বিএনপি সিদ্ধহস্ত, আন্দোলনে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে জনগণ এবং পুলিশকে। নির্বাচন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে। স্বাধীনতার সুফল 50 বছর পরও দেশের মানুষ পায়নি মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের মানুষ আজ সুশাসন থেকে বঞ্চিত। বাংলাদেশকে এখন গণতান্ত্রিক দেশ বলা যায় না। দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে জাতি মুক্তি চায়। দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, জনগণ বিচারহীনতায় ভুগছে, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালিয়ে যাচ্ছে সরকার। স্বৈরতন্ত্রের একটি প্রকৃষ্ট উদাহরণ আগে বিএনপি সরকারও তাই ছিল, এখন তাই আছে, এখনই সরকার। আর একটা লোক সাধারণ লোকের জন্য ধরলেন বা তাকে শাস্তি দিলেন, অন্যায় না করলেও তাকে শাস্তি দিলেন আপনি যদি পছন্দ না করেন, সেখানে বৈষম্যের শিকার। চট্টগ্রামের মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা রোববারের মধ্যে জানাতে জেলা প্রশাসক, এসপি, ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। আদালত অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া খানকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিনা সে বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও শিশুটির পরিবারকে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা
তাও জানাতে বলেছেন। এছাড়া মাদ্রাসাটি যে অধিদপ্তরের অধীনে সে কর্তৃপক্ষ পুরো বিষয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এবং সেই শিক্ষার্থী সহ তার পরিবারের নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা। এদিকে হাটহাজারীতে ৮ বছর বয়সী ছাত্র ইয়াসিনকে বেধড়ক মারধরের ঘটনার মামলায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক হাফিজ মোহাম্মদ ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিহান সানজিদার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্যাতনের শিকার ইয়াসিনের বাবার করা মামলায় আদালতে আনা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় হেফজখানার ওই শিক্ষককে বুধবার বিকেলে রাঙ্গুনিয়ার সফরভাটা ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিচার বিভাগীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন, তারপর বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেবে। অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় মালেক নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। গত 11 জানুয়ারি র্যাবের SI মেহেদি হাসান তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 20 সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়ি চালক আব্দুল মালেককে গ্রেপ্তার করে র্যাব। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণে দেশের 6 জেলার নদ নদীর নির্দিষ্ট এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই সেখানে মাছ শিকার করছে জেলেরা। তাদের দাবি সরকারি বরাদ্দের চাল পাচ্ছেন না তারা। একই সঙ্গে ঋণের কিস্তি পরিশোধ নিয়েও রয়েছেন দুশ্চিন্তায়। আর মৎস্য কর্মকর্তারা বলছেন বরাদ্দ কম, তাই সব জেলেকেই চাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন লিটন ও এহসান রেজা জিতুর তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। মাছ ধরার এ চিত্র দ্বীপ জেলা ভোলার। যদিও এখানকার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। চলছে বিক্রিও, যদিও তা অনেকটা লুকিয়েই। নিষিদ্ধ সময়ে অনেকেই নৌকা ও জাল তীরে উঠিয়ে রেখেছেন। তবে এর বিপরীত চিত্রও কম নয়। মাসে মাসে চাল আসে, চাল আমরা পাই না। যে এরা বাদার নৌকা হেগো আতাছে, এরা নদী যায়, আমরা ছোট নৌকা, আমরা নদী যাইতে না, আমরা না খেয়ে মরতে আছি। আমাকে এখনো চাউল টল কিছু দেয় না, আমরা কি খাবো? চাউলটা যদি ঠিক মতো দিত তাহলে হয়তো এরা এই চাউলটা দিয়ে মোটামুটি চলতো, আর নদী এমন আর আপাতত যাইতো না। ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তাও একটা বড় অংশের। নিষিদ্ধ সময়ে তাই কিস্তি বন্ধ রাখার দাবি তাদের। কারণ আমরা সমিতি নিয়ে খুবই কষ্টে আছি। এখন আমরা কি আজ 8 দিন যাইতে আছে, কোনো কিছুই আমরা পাই না। সমিতি যদি বন্ধ করে দিত আমরা একদিনও গাঙে দিতাম না। কয়দিন পরে গাঙে গেছি, আজ অভিযান দেওয়ার পর আজ গেছি বন্ধি। আর সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তৎপর স্থানীয় প্রশাসন। করা হচ্ছে জেল জরিমানাও। 138 জন জেলেকে আমরা আটক করেছি, যার মধ্যে 96 জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং 42 জন জেলেকে 2,06,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বরিশালে অভয়াশ্রম ঘোষিত 83 কিলোমিটার নদীর মধ্যে 60 কিলোমিটারই রয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলায়। এখানকার মেঘনা, গজারিয়া, কালাবদর, ইলিশা ও আরিয়াল খা নদী যাদের জীবিকার মাধ্যম, চাল না পাওয়ার অভিযোগ তাদেরও। মিল নাই, ফ্যাক্টরি নাই, কলকারখানা নাই, কিছুই আমাদের নাই। এই নদী দিয়ে আমাদের সব, এইতে আমার আয় ভাই, এইতে আমাদের সব। আমরা চাউলও পাই না, টাকাও পাই না, কার্ডও পাই না। কার থাকলে আমাকে এই তো নিয়ে আটকাইছে, হওয়া দেয় না, কার্ডও দেয় না, চাউলও দেয় না। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানালেন বরাদ্দ না থাকায় প্রায় 11,000 জেলেকে দেয়া যাচ্ছে না সরকারি চাল। এখানে মোট জেলে আছে 26,279 জন। এদের বিপক্ষে অনুকূলে বরাদ্দ আসছে 15,250 জনের। যে পরিমাণ বরাদ্দ আসছে আমাদের সেই পরিমাণেই চাল দিতে হবে, এর বাহিরে চাল দেওয়ার কোনো অপশন নেই। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। আজ পবিত্র শবে মেরাজ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বলোকে পরিভ্রমণের ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার স্মারক দিবস। অন্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শবে মেরাজ। পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আসকার ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। পবিত্র লাইলাতুল মিরাজ মহিমান্বিত এ রাতেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন।
ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র এ রজনী। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আসরের আজানের পরেই মসজিদে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নগরীর মসজিদে মসজিদে দোয়া মাহফিলের পাশাপাশি চলে নফল নামাজ আদায়। ব্যক্তিগত সুখ সমৃদ্ধির সঙ্গে করোনামুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। অনেক ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, লাস্টে উনি 5 ওয়াক্ত আমাদের নির্ধারিত হয়েছে। এই দিনে মানুষ যদি ইবাদত করে তা আলহামদুলিল্লাহ তার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা এটাই বলতে চাই, এই করোনা কাল আমাদের বাংলাদেশ নয় শুধু পৃথিবী থেকেই বিতাড়িত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটাই কবুল করে। বিশেষ রাতের মাহাত্ম্য তুলে ধরেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভারপ্রাপ্ত খতিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া হয় না, সেই মজলিসের লোক এমন যেন তারা মৃত গাধা ভক্ষণ করলো। করোনা প্রস্তুতির উন্নতিতে আল্লাহর সন্তুষ্টির কামনায় ইবাদত বন্দেগীর আহ্বান জানান মুফতি মাওলানা মিজানুর রহমান। এই মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জগৎ অতিক্রম করে আল্লাহর আরশে তাকে ডেকে নিয়েছিলেন এবং সশরীরই তার মেরাজ হয়েছিল, এটা মোটামুটি প্রমাণিত। আর এর দ্বারা উম্মতের জন্য সবচেয়ে বড় এই মেরাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে দান বা আমরা বলি যদি গিফট বা উম্মতের জন্য আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় যে একটি উপায়, সেটি হচ্ছে সালাত। কোভিড-19 পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা, আল্লাহ নবী বলেছেন যে তুমি সতর্ক থাকো, সাবধানতা অবলম্বন করো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ সক্রিয় ভূমিকা পালন করছে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, দেশকে অভীষ্ট লক্ষ্যে নিতে তৃণমূল সহ সব জায়গায় প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নাগরিক সম্মেলনে এসব কথা বলেন তাজুল ইসলাম। এসএম আরিফের রিপোর্ট। সিপিডি ও অক্সফামের আয়োজনে গণতান্ত্রিক সুশাসন ও স্থানীয় উন্নয়ন শীর্ষক এই নাগরিক সম্মেলন। অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেন তৃণমূল প্রতিষ্ঠানের নেতৃস্থানীয়রা। গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ সবাইকে একসাথে আমরা এই বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারবো। যখন কোনো প্রকল্প স্থানীয় সরকার উন্নয়নের ক্ষেত্রে সেবা প্রদানের ক্ষেত্রে কাজ করে থাকে, সেটি কিন্তু বেশি পরিমাণে এফেক্টিভ হয়। এসডিজি বাস্তবায়ন ও গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণের ভূমিকা তুলে ধরে দিক নির্দেশনা দেন বক্তারা। In fostering pluralism and demanding transparency and accountability and contributing to more effective and inclusive policies. The important thing is what results have come out of it, which have enabled you to meet the SDG goals. স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সকলের অংশগ্রহণ ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। We are not the conflicting organ of each other. Government and the civil society and the many other organ has to be work together. আমি যে 8-5 years প্ল্যানে আমাদের যেটা নাকি কোর ওয়ার্ড অফ ডেমোক্রেসি আমাদের যে প্রোগ্রামের, তো সেখানে সবাই অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে তৃণমূল বড় ভূমিকা পালন করছে বলেও মনে করেন তাজুল ইসলাম। এই ইউনিয়ন পরিষদ আমরা যদি সারা বাংলাদেশে যদি তাদেরকে রিয়েলি পারফর্ম করতে পারি, হোয়াট এভার দ্য রেসপন্সিবিলিটি দে হ্যাভ বিন ডেলিগেটেড অর নিড টু বি ডেলিগেটেড, এবং তারা যদি এটা ডেলিভারি দেয়, তাহলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে মশার প্রাদুর্ভাব কমাতে হটস্পটগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ ব্যাপারে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করছেন। বশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের ৪র্থ দিনে গুলশানে এসব কথা বলেন আতিকুল ইসলাম। তিনি আরও বলেন, কেবল সিটি কর্পোরেশন নয়, ব্যক্তি মানসিকতায়ও আমূল পরিবর্তন আনতে হবে। আমাদের অভিযানটা চলমান থাকবে। আমরা চলমান করার পরে এরপর আমরা নিজেরা আত্মসমালোচনা করব, আমাদের কি সমস্যা, আপনাদেরকেও আমরা জানাবো আমাদের কি সমস্যা। এরপর আপনারা জানেন যে আমাদের একটা থার্ড পার্টি গ্রুপ কাজ করছে, এটি আমাকে তারা রিপোর্ট করবে যে আমাদের কোন কোন জায়গায় কি কি সমস্যাগুলো আছে, এটি নিয়ে আমরা কাজ করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ রাত ৯টা ৩০ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।